অবৈধভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারত, ঠেকাতে শক্ত অবস্থানে বিজেপি জনতা হাই কমিশনারকে তলবের সিদ্ধান্ত। আমাদের বিজেপি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। জাতীয় স্থানীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয়, জানালেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সানাউল্লাহ। জাতীয় নির্বাচনই মূল লক্ষ্য। সারা দেশে বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধনে ভুক্তভোগী ও তাদের পরিবার, চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবি। নানা সংকটে জর্জরিত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, চরম ভোগান্তিতে রোগীরা, জনবল সংকটে ব্যাহত চিকিৎসা সেবা। এবং গাইবান্ধার নলডাঙ্গা রেল স্টেশনে মাস্টার না থাকায় সেবা পাচ্ছে না যাত্রীরা, টিকিটিং চলছে স্বেচ্ছাশ্রমে, দ্রুত সমস্যা সমাধানের দাবি। আমন্ত্রণ 23 জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশকে না জানিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে বিজেপি ও জনতার শক্ত অবস্থান থাকায় কিছু জায়গায় বেড়া নির্মাণ করতে পারেনি তারা। জানান, 2-1 দিনের মধ্যে ভারতীয় হাই কমিশনারকে তলব করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফাহিম ইউসুফের প্রতিবেদন। বাংলাদেশের কয়েকটি সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ঘিরে বেশ কয়েকদিন ধরেই বিরাজ করছে উত্তেজনা। সম্প্রতি লালমনিরহাটের 3 বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া ও নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার লালমনিরহাটের মুন্সিপাড়া সীমান্তে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে তারা। এতে বাধা দেয় বিজিবি ও স্থানীয় জনতা। বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, সীমান্তের 150 গজের মধ্যে কোনোভাবেই বেড়া নির্মাণের সুযোগ নেই। ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে 3271 কিলোমিটার স্থানে তারা অলরেডি কাঁটাতারের বেড়া দিয়ে ফেলছে। বিজিবি সীমান্তে শক্ত অবস্থানে থাকবে জানিয়ে তিনি বলেন, সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী 4টি চুক্তি করে পতিত আওয়ামী লীগ সরকার। এসব চুক্তি বাতিলে পদক্ষেপ নেওয়া হবে। বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে ডেকে 2-1 দিনের মধ্যেই বিস্তারিত তথ্য জানাবে এবং নির্মাণ কাজের প্রতিবাদ জানাবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এমন কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত নয় বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল ফজল সানাউল্লাহ। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের মূল লক্ষ্যই জাতীয় নির্বাচন করা। রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সভা শেষে তিনি এ কথা বলেন। জানান, জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়। নির্বাচন কমিশনার বলেন, সরকার যদি চিঠি দেয় তাহলে জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে ইসি। সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, আমাদেরকে সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক এই জন্য যে আমাদের সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দী নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে সারা দেশে মানববন্ধন করছে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। 3 দফা দাবি লেখা ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেয় তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। ইন্ধনদাতা সহ
রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে সংগঠিত হত্যাকাণ্ডে চাকরিচ্যুত নিরপরাধ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে ৬৪ জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর কল্যাণ পরিষদ। রোববার সকাল ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে পিলখানা হত্যাকাণ্ডের ৩ দফা দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী ও স্বজনরা। এ সময় তদন্ত কমিশন করে পিলখানা হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের দাবি জানান তারা। দায় দোষী সমস্ত কিছু চাপিয়ে দিয়েছেন বিডিআর বাহিনীর উপর, যা আদৌ এই সুশৃঙ্খল বাহিনী দ্বারা এই ধরনের হত্যাযজ্ঞ চালানোর দুঃসাহস করে না। ফলে এই ভারতদুষ্ট সরকার এভাবে দেশকে ধ্বংস করে, এভাবে বাহিনীকে ধ্বংস করে সেনাবাহিনী এবং বিডিআর এর মধ্যে একটা বৈষম্য দূরত্ব সৃষ্টি করেছিলেন। ৫৭ জন সেনা অফিসার ও বিডিআর সদস্য সহ ৭৪ জনকে হত্যার বিচার দাবি, চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে নড়াইল প্রেস ক্লাবে। পরে দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন বিডিআর সদস্যরা। যে সকল নির্দোষ বিডিআর সদস্য এখনো কারাবন্দী আছে এবং সাজা শেষ হয়ে জেলখানায় আছে এবং যারা আদালতে বেকসুর খালাস পেয়েছে তারা জেলবন্দি আছে, তাদের মুক্তির জন্য দাবি জানাচ্ছি। একই দাবিতে বাগেরহাট প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন কর্মসূচি পালন হয়। পিলখানা হত্যাকাণ্ড ঘটেছিল ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি, কিন্তু আমাদের আতঙ্কের ভিতরে ফেলে দিয়ে ২৬শে ফেব্রুয়ারি সকাল ৯টার পরে আমাদের ঢাকার বাইরের সকল ইউনিটগুলো থেকে সেনা অফিসাররা ওনারা নিজ নিজ ইউনিটে প্রত্যাগমন করেন। পরবর্তীতে আমরা আতঙ্কিত হয়ে আত্মরক্ষার জন্য, সরকারি জানমাল হেফাজত করার জন্য আমরা অস্ত্র হাতে নিয়ে ইউনিটকে নিরাপত্তা নিশ্চিত করেছি। সেটাই ছিল আমাদের অপরাধ, আমরা তো কোনো বিদ্রোহ করে নেই। মানববন্ধন হয়েছে জয়পুরহাট, নেত্রকোনা, মাগুরাতেও। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের মোট শ্রমিকের ৮৫% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। তাদের বেশিরভাগই কোনো আইনি সুরক্ষা নেই বলে জানান শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। রোববার শ্রম খাতে সংস্কারের প্রস্তাবনা দিতে সিপিডির আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় শ্রমিকদের বৈষম্যের নানা তথ্য তুলে ধরে তা দূর করতে দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনার পরামর্শ দেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। এছাড়া শ্রমিক অধিকার নিশ্চিতে ২০২৫ সালকে শ্রম সংস্কারের বছর ঘোষণার দাবি জানায় সিপিডি। ইপিজেডের ভিতরে এখন ইপিজেড ল যেটি রয়েছে আমরা কিন্তু সেটিকে সরিয়ে দেওয়ার কথা বলিনি। আমরা বলছি যে ইপিজেড লেবার রুলস রয়েছে একটা 2019 একটা রয়েছে, আর লেবার রুলস বিএলএ লেবার রুলস একটা রয়েছে যেটা 2015। আমরা মনে করি যে এই বাংলাদেশের জন্য এককভাবে একটি শ্রম সংক্রান্ত বিষয় একটি ল বা রুলস থাকা দরকার। এমন এমন বিভাগীয় শহরে দেখেছি যেখানে শ্রমিকরা এসেছে বলতে যে আমরা কালকেই চাকরিচ্যুত হয়েছি। এক কারখানা থেকে একদিনে ৮০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে, আপনারা ব্যবস্থা নেন। এখন আমরা কি বলবো? হ্যাঁ, সংস্কার এটা একটা প্রত্যাশার একটা চাপ। ১ থেকে ১.৫ বছরের মধ্যে বগুড়া বিমানবন্দর অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের উপযোগী হবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রোববার বগুড়া বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। জানান বিমানবন্দরের রানওয়ে দৈর্ঘ্য বাড়াতে রানওয়ে রিকারপেটিং শিগগিরই শুরু হবে। এ সময় বগুড়াবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। আন্তর্জাতিক বিমানবন্দর করার জন্য আরও জমি অধিগ্রহণ করা প্রয়োজন বলে জানান তিনি। তাই শুরুতে অভ্যন্তরীণ রুটে বিমান চালুর কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি। ভালো করে জানেন যদি অ্যাবান্ডেন্ট হতো, যেমন অন্যান্য ডিজিজ এয়ারফিল্ড যেগুলি আছে বাংলাদেশে অনেকগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এগুলি অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে। বাট এটা এখনো আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে। দৈর্ঘ্য ছোট হতে পারে কিন্তু এটার এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড। দেখছেন দালালের দৌরাত্ম্য, চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকলেও জনবল সংকট সহ নানা সমস্যায় সেগুলোও রয়েছে বন্ধ। সবই করাতে হয় দালালের মাধ্যমে বাইরে থেকে। কুষ্টিয়া সহ আশেপাশের কয়েক জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবার একমাত্র হাসপাতালটিতে রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর সহ বেশ কয়েকটি জেলার কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল।
তবে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে নেই পর্যাপ্ত চিকিৎসক, সংকট রয়েছে কেবিন ও বেডের। ফলে রোগীদের চিকিৎসা নিতে হয় অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতেই। এতে রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। ইমার্জেন্সি রোগী তারা দেখবেন, তা দেখছে না, বেড নাই, সিট নাই, মানুষের চলাচল বেশি, তাই না? তো এই জায়গাটা তো আপনার মনে করেন যে পরিষ্কার রাখতে হবে। যাদের লবিং ভালো আছে তারা সিট পাবে, আর যাদের আত্মীয় স্বজন নাই, ঠিক আছে, তারা সিট পাবে না, কোনো ক্যাবিন পাবে না। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট। এ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার সব ব্যবস্থা থাকলেও জনবল সংকট সহ নানা সমস্যায় সেগুলোও বন্ধ রয়েছে দীর্ঘদিন। তাই সবকিছুই করাতে হয় দালালের মাধ্যমে বাইরে থেকে। এতে গুনতে হয় বাড়তি টাকাও। ফলে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনেরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। যে টেস্টগুলো দেয় এরা করতে চায় না, অন্য জায়গা পাঠায়। এখন হাসপাতালে আমরা প্রাথমিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছি না এবং ওষুধ পাচ্ছি না, আমাদের বাইরের থেকে ওষুধ কিনা লাগছে। ওষুধ পানি ধরেন কিছু কিছু দেয়, আবার ধরেন আমাদের কিনতে হয়। তবে অভিযোগের বিষয় স্বীকার করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলছেন, ফান্ড সংকটের কারণেই অনেক সমস্যার সমাধান করা যাচ্ছে না। তবে চিকিৎসা সেবা নিশ্চিতে পদক্ষেপ নিচ্ছেন তারা। হাসপাতালে এখন আমরা মারাত্মকভাবে এই জনবল সংকট এটার ফেস করতেছি। এক্সরে ফিল্ম কেনার মতো ফান্ড নাই, এটা চালু করতে হবে দ্রুত, না হলে দালালদের এই দৌরাত্ম্য কমানো কঠিন। কুষ্টিয়া সহ আশপাশের বেশ কয়েকটি জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই হাসপাতালটির। সকল সমস্যা নিরসনে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেল স্টেশনে দীর্ঘদিন যাবৎ স্টেশন মাস্টার না থাকায় সেবা পাচ্ছে না স্থানীয়রা। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে হয়রানি সহ বিড়ম্বনার শিকার হচ্ছে 4 উপজেলার মানুষ। রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি হলেও প্রশাসনিক কাঠামো না থাকায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সহকর্মী SM ময়নুল হুদার পাঠানোর তথ্য ছবিতে আব্দুল্লাল মারুফের রিপোর্ট। সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেল স্টেশনের চিত্র এটি, যা ঐতিহাসিক ব্যবসায়িক বন্দর নামে পরিচিত। সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পীরগঞ্জ ও রংপুরের মিঠাপুকুর উপজেলার যাতায়াতের জন্য বেশ পরিচিত এই স্টেশনটি। 5 আগস্টের পর থেকে জামাতের নেতাকর্মীরা প্রতিদিন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অস্থায়ী টিকিট কার্যক্রম চালু করে ট্রেনে চড়তে উৎসাহ দিচ্ছে। তাদের দাবি, সকালে এই স্টেশন থেকে যে রাজস্ব আদায় হচ্ছে তা গাইবান্ধার কয়েকটি রেল স্টেশন থেকেও বেশি। টিকিটের ব্যবস্থা না থাকার কারণে ট্রেনে ওঠার পর যে হয়রানিটা হয়, আমরা আমাদের দাবি নলডাঙ্গাবাসী থেকে যে আমরা টিকিটের ব্যবস্থা যেন করে এবং স্টেশন মাস্টারের জন্য ব্যবস্থা হয়, তাহলে কি হবে, সরকারের রাজস্ব পাবে। জামাতের নেতাকর্মী যারা আছেন তারা অতি উৎসাহের সাথে এইখানে সকালবেলা আসেন এবং টিকিটের ব্যাপারে উৎসাহিত করেন, এবং এইখানে নলডাঙ্গা স্টেশনে যে পরিমাণ টিকিট বিক্রি হয় তা গাইবান্ধা জেলার মধ্যে অন্যতম সেল দেখায়। 20টা ঢাকা কোচ, চিটাগাং কোচ এখান থেকে যায়। আমার মনে হয় যে এখানে আন্তনগর ট্রেনগুলো যদি স্টপেজ হয় তাহলে এখানে রেলওয়ে রেলের রাজস্ব বাড়বে। আমরা এখানে টিকিট করতে পারছি না দেখে রেলওয়ে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘ 14 বছর। প্রতিদিন অনেক ইন্টারসিটি ট্রেন যায়, লোকাল ট্রেন, মেল ট্রেন, সব ট্রেন যাতায়াত করে। এই আমরা যদি এই টিকিট আমরা এখানে পেতাম তাহলে আমাদের এই হয়রানির শিকার আমরা কখনো হতাম না। কর্তৃপক্ষের কাছে আমার একটাই অনুরোধ, এই নলডাঙ্গা স্টেশনকে স্টেশন মাস্টার টিকিট সিস্টেম চালু করার জন্য বিনীত অনুরোধ করছি। ওই দিনটা কি নাই, টিকিট পায় না মানুষ, কখন কোন ট্রেন কখন আসছে এটা কেউ জানে না। এটা খুবই দরকার আমার টিকিট মাস্টারের ফোনের। যাত্রীদের সমস্যা হচ্ছে, যাত্রীরা টিকিট পাচ্ছে না, বিনা টিকিট যাতায়াত করে, এটা তো রেলের লস। স্থানীয় চেয়ারম্যান জানায়, দীর্ঘদিন ধরে রেল স্টেশনে মাস্টার সহ টিকিট কার্যক্রম চালু না থাকায় বেশ বিড়ম্বনার শিকার হচ্ছে রেল যাত্রীরা। অদ্যবধি আমাদের এই রেল স্টেশনে যে একটা সংস্কার হওয়া, পরিবর্তন হওয়া কোনো কিছুই হয়নি। আন্তনগর ট্রেনগুলো যেন স্টপেজ পায়, টিকিট যেন আমার এখানে পায়, টিকিট মাস্টার যেন এখানে দেওয়া হয়, এটা আমি বর্তমান মাননীয় উপদেষ্টার কাছে আমার অনুরোধ। দ্রুত স্টেশন মাস্টার নিয়োগের মধ্য দিয়ে স্টেশনের কার্যক্রম স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।
চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে জোড়া খুন মামলার প্রধান আসামি সহ 2 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার 11টায় পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলন করে খুনের আদ্যোপান্ত জানান পুলিশ সুপার রেজল করিম। রাজনৈতিক নয়, পেয়ারা বাগানের দ্বন্দ্বেই কারণেই 2 শিক্ষার্থী মাসুদ রানা ও রায়হান আলীকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান পুলিশ সুপার। এদিকে দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি শাহিন। মল্লিকপুরে গত 17 তারিখে রাত 11টার দিকে অনুষ্ঠান শেষের দিকে তামিমের সাথে আসামি পক্ষের একজন তামিমের সাথে খুলশি গ্রামের কতিপয় ছেলেদের সাথে প্রথমে কথা কাটাকাটি হয়, অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে পরবর্তী হাতাহাতি হয়। এই হাতাহাতি ঘটনাটি শেষ পর্যন্ত ওই ঘটনাস্থলের কাছেই মাছের বাজারের টিনের নিচ পর্যন্ত গড়ায়। সেখানে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারি এক পর্যায়ে শাহিনের হাতে থাকা চাকু দিয়ে সে কয়েকজনকে আহত করে এবং তার চাকুর আঘাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানব পাচারকারী ইফতেকারুল আলম রনিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাত 4টায় বাংলাদেশ এয়ারলাইন্সের BG 147 ফ্লাইটে দুবাই যাওয়ার চেষ্টার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে CMPর পতেঙ্গা থানায় পাঠানো হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, NSI এর টপ লিস্টেড ক্রিমিনালের যাত্রীর বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা এবং জেলা ও দায়রা জজ আদালতের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল নম্বর 2-এ আলাদা মামলা রয়েছে। ফরিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর 1টার দিকে ফরিদপুর খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দিতে মাজেতা জুট মিলের সামনে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে কর্তব্যরত হাইওয়ে পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে মুক্তা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ। এর আগে সকাল 8টার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দার বাসাগাড়ি নামক স্থানে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন অন্তত 30 জন। ফরিদপুর থেকে একটা মোটরসাইকেল যাচ্ছিল মধুখালী থেকে আপনার মুক্তা পরিবহন বাসটা যাচ্ছিল। আপনার ঘটনাস্থলে এখানে সেটা মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটা একেবারে যাত্রী সহ পিছনে চলে যায় এবং বাস চাচ্ছিল যে তাকে মানে চলে যাওয়ার জন্য পালিয়ে, কিন্তু যেহেতু মোটরসাইকেলের পিছনে থাকে বাসের নিচে আটকে যাওয়াতে সে আর যেতে পারে না, তখন তার বাসটা দেখে চলে গেছে। 400-500 টাকা দিন রজনী অটো চালায়, টাকার কাছ থেকে 3000 টাকা করে প্রতিদিন দাবরা ধরে মামলা দিতেছে। এবং আমরা চাই যে এটা ভারীর সামনে এক্সপোর্টটা ডিউটিটা ভারীর সামনে তারা করুক। কিশোরগঞ্জে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে ছুরিয়াঘাতে নিহত হয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হাসান রতন। আহত হন অন্তত 5 জন। রোববার সকালে তারাইল উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল মাজারে এক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন, কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে 2 পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। ওই ঘটনার জেরেই এ সংঘর্ষ হয় বলে দাবি পুলিশের। মানে গ্যাসউদ্দিন লাকি মানে আমাদের গেসু কাকা সভাপতি মানে এডি নিয়ে মূল মেরুদণ্ড মানে বিএনপির কমিটি ঝগড়াটা। হ্যাঁ, রানিং যে সভাপতি তার কারণে সভাপতি বানাইলো না, ডাকলো না, এই হলো সমস্যা। সাভারে অবৈধ গ্যাস সংযোগের সন্ধানে বিভিন্ন বাসা বাড়ি ও মিল কারখানায় অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে শুরু হয় এই অভিযান। এ সময় সাভার পৌরসভা সহ বিভিন্ন এলাকায় অবৈধ আবাসিক এবং বাণিজ্যিক গ্যাস সংযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সংস্থাটি। এর আগে দুদকের দলটি তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগে অভিযান চালায়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা আজকে সকাল থেকে অভিযান পরিচালনা করছি। আমরা সকালে শুরুতেই তিতাস কার্যালয়ে গিয়েছিলাম সাভারের। সেখান থেকে আমরা প্রয়োজনীয় সংখ্যক রেকর্ডপত্র তাদের কাছে চেয়েছি, তারা সেগুলো আমাদেরকে সরবরাহ করবে। আমরা এখন তিতাসের টিমকে সাথে নিয়ে সাভার এলাকার বিভিন্ন বাসা বাড়ি এবং কারখানাতে আমরা
অভিযান চালাচ্ছি। আমরা এখনও একটা কারখানাতেই আছি, সেখানে অলরেডি আমরা কিছুটা সত্যতা পেয়েছি। আরও নিশ্চিত হওয়ার জন্য এখন আমরা গ্যাস সংযুক্তি কোথায় থেকে নেওয়া হয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। পটুয়াখালীর কলাপাড়া এক জুয়েলার্স মালিকের বাসায় হামলা করে মারধর সহ স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার রাতে পৌর শহরের ঐশী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের চিঙ্গুরিয়া মহল্লার বাসায় 3 দুর্বৃত্ত হামলা করে। এ সময় গৃহবধূ অর্পিতা সহ 2 নারীর হাত মুখ চোখ বেঁধে মারধর করে নগদ 2 লাখ টাকা ও প্রায় 60 ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ জুয়েলার্স মালিকের। পরে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। অর্ধযুগেরও বেশি সময় ধরে বন্ধ মানিকগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রাবাস। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে দূরের ছাত্রদের। বছর 2 আগে 2টি ছাত্রাবাস প্রায় 12 লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হলেও এখন পর্যন্ত ছাত্রদের সুবিধা দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মোট শিক্ষার্থী সংখ্যা 26,212 জন। কলেজে ছাত্রদের জন্য 2টি ছাত্রানিবাস থাকলেও তার মধ্যে একটি পরিত্যক্ত এবং অন্যটি স্টাফদের ব্যবহারেই সীমাবদ্ধ। ছাত্রাবাস না থাকায় ছাত্রদের সময়, অর্থ এবং কলেজের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2024-25 শিক্ষাবর্ষে ছাত্রাবাসের সুবিধা উল্লেখ করা হলেও তা বাস্তবায়ন হয়নি। 2 বছর আগে ছাত্রানিবাস সংস্কারের জন্য 11,40,000 টাকা বরাদ্দ হলেও প্রয়োজনীয় ফার্নিচারের অভাবে তা চালু হয়নি। পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সবগুলোই কিন্তু হল আছে, দেখা গেছে ওইখান থেকে জবের অপরচুনিটিও বেশি পাওয়া যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যেহেতু হল নাই, আমাদের ওই রকম বন্ডিং নাই। আমাদের এই কলেজের হোস্টেলটা নষ্ট হয়ে গেছে, তো এই কলেজে যারা দূরে থেকে আসে কলেজে ভর্তি হওয়ার জন্য তারা হোস্টেলে থাকতে পারে না, এটা ছাত্রদের একটা সমস্যা। হলগুলো থাকলে কি এখানে আমরা কম টাকায় থাকতে পারতাম, আর যদি ছাত্র জীবনে হল না থাকে তাহলে তো ছাত্র জীবনের মানে একটা ফাঁক থেকে যায়। ছাত্রাবাস দুটি একবারে ব্যবহারে অনুপযোগী হওয়ায় তা বন্ধ রয়েছে। তবে ছাত্রাবাস চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ শহীদুজ্জামান। সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটা কলেজ। এই কলেজে আসলে ছাত্র ছাত্রী উভয়েরই হোস্টেল থাকা খুব জরুরি। ছাত্রীদের 2টা হোস্টেল আছে, সেটা খুব সুন্দরভাবে চলছে। ছাত্রদের হোস্টেল খুবই ছোট, মানে ছাত্রদের তুলনায় হোস্টেল আরও বড়, 5-6 তলা বিল্ডিংয়ে কয়েকটা হোস্টেল হওয়ার কথা, কিন্তু যে হোস্টেলটা আছে এটা একতলা, তবু পূর্ণাঙ্গ না। সম্ভবত 50-60 জন ছাত্র থাকতে পারে এটাতে। এটা খুবই অপ্রতুল। আপাতত এটা চালানোর মতো পরিস্থিতি নাই হোস্টেলের মধ্যে। আমরা দেখি খুব দ্রুতই পদক্ষেপ নিয়ে এটাকে চালু করা যায় কিনা সেদিকে আমরা চেষ্টা করছি। শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে দ্রুত ছাত্রাবাস চালুর দাবি তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁর মান্দায় দখলে থাকা বিলমান্দার খাস জমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছেন ভূমিহীনরা। রোববার দুপুরে উপজেলার বাদলখাটা স্কুল বাজারে ভূমিহীন ও অসহায় কৃষকরা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, বিলমান্দায় বিপুল পরিমাণ খাস জমি রয়েছে। প্রকৃত ভূমিহীন না হয়েও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিলের খাস সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করেছেন আওয়ামী লীগের ক্যাডাররা। বিষয়টি তদন্ত সহ প্রভাবশালীদের চিহ্নিত করে লিজ বাতিল সহ প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্দোবস্তের ব্যবস্থা গ্রহণের প্রশাসনের প্রতি দাবি জানান তারা। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগ পরীক্ষা, ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার এবং বদলি পরীক্ষা দেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল 10টায় শুরু হওয়া 1.5 ঘন্টার লিখিত পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সাইমুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, রাশিদ আহমেদ ও শাহ সুলতান। এদের মধ্যে সাইমুল ইসলামের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায় এবং আসাদুজ্জামান আসাদ মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এছাড়া শাহ সুলতান ও রাশিদ আহমেদ নামে অপর 2 জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। রোববার দুপুরে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হোসেনপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে শনিবার শীত বস্ত্র বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মুজিবুর রহমান রিপনের পরিচালনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ আব্দুল হাই। প্রধান অতিথি হিসেবে ছিলেন FPCCI এর সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ বজলুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমরান হোসেন জনি, শাহিন আলম, আব্দুল আওয়াল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।